বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, বিচার ব্যবস্থার পূর্ণাঙ্গ সংস্কার না হলে অন্যান্য সংস্কার প্রক্রিয়ার স্থায়িত্ব থাকবে না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আইন অনুষদ আয়োজিত ন্যায় বিচারের ভবিষ্যৎ রূপকল্প শীর্ষক সেমিনারে এসব কথা বলেন প্রধান বিচারপতি। দুপুরে আইন অনুষদ মিলনায়তনে প্রফেসর ডক্টর মোহাম্মদ জাফর উল্লাহ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ ইয়াহিয়া আক্তার। বক্তব্য রাখেন এ কে খান ফাউন্ডেশনের ট্রাস্টি সেক্রেটারি সালাউদ্দিন কাশেম খান। অনুষ্ঠানে বক্তারা আশা করেন এই ধরনের আয়োজন ন্যায় বিচার এবং আইনের ভবিষ্যৎ চিন্তা ভাবনার দ্বার উন্মোচন করবে। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে প্রধান বিচারপতি বলেন, আগস্ট সেপ্টেম্বর থেকে শুরু হওয়া সংস্কার প্রক্রিয়া গতিশীল করতে হবে। সংস্কারের যে বহু মাত্রিক একটা সেক্টরাল সংস্কার প্রক্রিয়া চলছে এবং বহু আপনার রেকমেন্ডেশনস প্রপোজাল রাখা হয়েছে, তবে আমি মনে করি বিচার ব্যবস্থার যদি সংস্কার পূর্ণাঙ্গ যদি সংস্কার না হয়, অন্যান্য সংস্কার প্রক্রিয়ার স্থায়িত্ব বজায় থাকবে না। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মবিরতিতে থাকা শিক্ষকদের সাথে নতুন ভিসির দীর্ঘ বৈঠকে কর্মসূচি প্রত্যাহার করেনি আন্দোলনরত শিক্ষক সমিতির নেতারা। দীর্ঘ 2 ঘণ্টা বৈঠক শেষে আগামীকাল সোমবার কুয়েটের শিক্ষক সমিতির আলোচনায় পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর ফারুক হোসেন। বৈঠক শেষে দুপুর 12:30টায় সংবাদকর্মীদের সাথে কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, কুয়েটের নতুন ভিসি শিক্ষক সমিতির নির্বাহী কমিটির সাথে বসেন। তিনি তার কথা বলেছেন। সাধারণ সম্পাদক আরও বলেন, ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টিকারী এবং শিক্ষক লাঞ্ছিত হবার ঘটনার সাথে জড়িতদের বিচারের দাবিতে শিক্ষকরা একাডেমিক কার্যক্রম থেকে বিরত থাকার ঘোষণা দেন। সেই কর্মসূচি চলমান রয়েছে। বিচার দাবিতে শিক্ষকবৃন্দের একাডেমিক কার্যক্রম থেকে বিরত থাকার ঘোষণা দেওয়া হয়েছিল। আলোচনার মূল উদ্দেশ্য হলো যে আমাদের বিশ্ববিদ্যালয় এই পরিস্থিতি ওভারকাম করে আমরা কীভাবে বিশ্ববিদ্যালয় একাডেমিক কার্যক্রম আমরা শুরু করতে পারি। আশা করি যে আমরা চেষ্টা চালাচ্ছেন যে 2-1 দিনের মধ্যে কীভাবে আমাদের একাডেমিক কার্যক্রম শুরু করা যায় এবং এটা বাস্তবিত করা যায়। রাজশাহীতে 1 দফা দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ এবং কালো পতাকা মিছিল কর্মসূচি পালন করেছে মহানগরীর বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের নার্সিং শিক্ষার্থীরা। দুপুরে প্রায় কয়েক হাজার শিক্ষার্থীরা এই বিক্ষোভ কর্মসূচি পালন করে। এই বিক্ষোভের কারণে রাজশাহী নগরীর রেলগেট এলাকায় প্রায় 2 ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। নার্সিং শিক্ষার্থীদের সনদ ডিপ্লোমা ইন মিডওয়াইফারি এবং নার্সিং ডিপ্লোমাকে ডিগ্রি কিংবা স্নাতকের মানে না উন্নীত করলে আগামীতে কঠোর আন্দোলনে হুঁশিয়ারি দেন তারা। পরে পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় শিক্ষার্থীদের বুঝিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়। সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন বাতিল এবং ফাঁসির দাবিতে আজ সকাল থেকেই চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে হাইকোর্টের দেয়া জামিন আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে শুনানি করা হবে আজ, যা গত বুধবার দিন নির্ধারণ করা হয়। চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানিকে ঘিরে আজ রবিবার সকাল থেকেই চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে কড়াকড়ি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আদালত ভবনের সামনেও ব্যাপক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। এদিকে আদালত প্রাঙ্গণে সাধারণ ছাত্র সমাজের উদ্যোগে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন বাতিল এবং ফাঁসির দাবিতে সকাল থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করা হচ্ছে। দীর্ঘ 10 মাস পর পুনরায় চালু হলো নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস। আজ আবারও আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পাসপোর্ট অফিসের কার্যক্রম শুরু করেছে কর্তৃপক্ষ। জেলার সাইনবোর্ড এলাকায় অবস্থিত আঞ্চলিক পাসপোর্ট অফিস পুনরায় চালুর প্রথম দিনে সেবাগ্রহীতাদের পদচারণায় মুখরিত ছিল। চালুর প্রথম দিনে কার্যক্রম পরিদর্শন করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের কর্মকর্তাগণ। গত বছরের 18 এবং 19 জুলাই ছাত্র আন্দোলনের সময় হামলা এবং অগ্নিকাণ্ডে পুড়ে যায় পাসপোর্ট অফিসের ভবন সহ ভেতরে থাকা সকল জিনিসপত্র। এতে গুরুত্বপূর্ণ নথি এবং কোটি টাকার সরঞ্জাম নষ্ট হয়। এরপর থেকে বন্ধ ছিল সব কার্যক্রম। ঢাকা টু চন্দ্রা রুটের পরিবহনগুলোর কাছে জিমনি হয়ে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেওয়ার কথা বলে যাত্রীদের বাসে ওঠানো হলেও নির্দিষ্ট গন্তব্যে পৌঁছার আগেই তালবাহানা করে জোরপূর্বক নামিয়ে দেয় ড্রাইভার এবং হেলপারদের সুবিধামতো স্থানে। এতে টাকা এবং সময় অপচয়ের পাশাপাশি হয়রানির শিকার হচ্ছেন সাধারণ যাত্রীরা। আসাদুজ্জামান খায়রুলের রিপোর্ট।
সড়ক পরিবহনের প্রতারণায় প্রতিনিয়ত ভোগান্তিতে পড়ছে রাজধানী থেকে ঢাকা চন্দ্রার মধ্যে চলাচলকারী যাত্রীরা। এই রুটে সাভার পরিবহন, মৌমিতা, ওয়েলকাম, রাজধানী ইতিহাস ও ঠিকানা ব্যানারের 6টি পরিবহনের কয়েকশো বাস চলে দিবারাত্রি। বাসগুলোর সামনে পিছনে বড় বড় করে লেখা আছে ঢাকা টু চন্দ্রা, সাভার, নবীনগর, বাইপেল, জিরানী। আর এই লেখা দেখে চন্দ্রার যাত্রীরা বাসগুলোতে উঠে প্রতারিত হচ্ছেন প্রতিনিয়তই। যাত্রী নামায় দেয়, এরা হচ্ছে যে বলে যে এরা পর্যন্ত চান্দ্রা পর্যন্ত যাওয়ার কথা, কিন্তু এরা আনফরচুনেটলি মাঝখানে এরকমই করে আর 20 মাইলের গাড়ি তুলছিলাম, ও নামাই দিছে দিয়ে এর মধ্যে উঠাইছে। ওরা বললো যে এখানে নাকি আর পিছের পাশে যাইতে বললো আর কি। এসব পরিবহন ঢাকার বিভিন্ন স্থান থেকে গাবতলী, সাভার, নবীনগর, বাইপেল হয়ে শেষ গন্তব্য চন্দ্রা স্টেশনে যাওয়ার কথা। সে অনুযায়ী যাত্রীদের কাছ থেকে ভাড়াও আদায় করেন। তবে অধিকাংশ পরিবহনই সাভার পর্যন্ত এসে বিভিন্ন অজুহাতে জোর করেই যাত্রীদের নামিয়ে দেয়। তো গাড়ি সিট দেখে গাড়ি তো উঠে দিচ্ছে, আমি তো আর ভরা গাড়িতে দাঁড়ায় করে দেই নাই যাত্রী। না হরেন না, আমরা গাড়ি 2, 4টা 10টা যদি যাত্রী থাকে আমরা অন্য গাড়িতে উঠিয়ে দিই আবার নিজের মনে করি। ঠিকানা মৌমিতা, সাভার, ইতিহাস, এই 3-4টা বাস ঘুরে। তথ্য অনুযায়ী পরিবহন কোম্পানিগুলোর রুট পারমিট নিয়েও রয়েছে অনিয়ম। অনেক পরিবহনই অনুমোদনবিহীন। তবে সংশ্লিষ্টরা বলছে ভিন্ন কথা। কিছু কিছু গাড়ি আমাদের অনুপস্থিত, আমরা তো সবসময় রাস্তা থাকি না, ফাঁকি দিয়ে চোখের ফাঁকি দেখো আমি চালাবো না, বন্ধ রাখবো, এই কথা ওই জায়গাটা পার হইয়া সামনে গিয়ে আবার যায়। আমাদের ড্রাইভার স্টাফের কারণে আমরা ইনকাম ঠিক মতো পাচ্ছি না গাড়ি। রাত্রি একটু কম উঠলেই ওরা গাড়িগুলা ঘুরেই দেয়। প্রকাশ্যে এমন অনিয়ম হলেও অদৃশ্য কারণে নিশ্চুপ হাইওয়ে পুলিশ। দৃশ্যমান পদক্ষেপ নেই ট্রাফিক পুলিশেরও। এই বিষয়ে আমরা আরো বেশি জোরালো পদক্ষেপ নেব, মামলার সংখ্যাও বাড়িয়ে দিব এবং এর সাথে যারা সম্পৃক্ত চালক, ড্রাইভার যারাই আছে এদের বিরুদ্ধে আরো আইনি ব্যবস্থা আরো জোরালো হবে। আমরা কোনো অভিযোগ পাই না এখন পর্যন্ত, আর অভিযোগ পেলে অবশ্যই আমরা এর বিরুদ্ধে ব্যবস্থা নিব। ঢাকা চন্দ্রা মহাসড়কের এই রুটের বাসগুলোর কারণে চরম ভোগান্তিতে পড়ছে সাধারণ যাত্রীরা। রাত্রের বেলা যত্র নামিয়ে দেওয়ার ফলে যাত্রীগুলো হরহামেশাই ছিনতাইকারীদের কবলে পড়ছে। তাই সাধারণ মানুষের এখন একটি দাবি, অতি সত্বর প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবে এই অনিয়মের বিরুদ্ধে এবং এই বাসগুলো যাত্রী ভোগান্তির কারণ না হয়ে ভূমিকা পালন করবে যাত্রী সেবায়। আসাদুজ্জামান খায়রুল, মাই টিভি, সাভার। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার বস্তা ইউনিয়ন পরিষদ সংলগ্ন আবদুল্লাপুর রাজাবাড়ি রাস্তার পাশ থেকে জুনায়েদ নামে এক কিশোরের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে স্থানীয়রা তার মরদেহ দেখতে পেয়ে প্রথমে পরিবার এবং পরে পুলিশকে খবর দিলে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে এসে তার মরদেহ উদ্ধার করে। জানা যায়, নিহত জুনায়েদ বোয়ালি এলাকার শেখ মেটাল কারখানায় চাকরি করতেন। প্রতিদিনের মতো কাজ শেষে বাড়ির উদ্দেশ্যে বের হন, কিন্তু সে আর বাড়িতে ফেরেননি। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ স্যার সলিমুল্লাহ মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। চারুকলার চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের 5 নেতাকর্মীকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে পুলিশ। দুপুরে আইনগত প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃত 5 আসামিকে 7 দিনের রিমান্ড আবেদন করে মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করেছে সদর থানা পুলিশ। এর আগে শুক্রবার সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের ঢাকার গুলশানের বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি উজ্জ্বল হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মাসুদ রানা, ছাত্রলীগ কর্মী আবিদ হোসেন এবং হৃদয় হোসেন এবং যুবলীগ নেতা শাফি মীর। যশোরের শার্শায় 10 পিস স্বর্ণের বারসহ শুভ ঘোষ নামে এক পথচারীকে আটক করেছে পুলিশ। দুপুরে উপজেলার বাগাছড়া ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, চেকপোস্ট ডিউটি পরিচালনাকালে গোপন তথ্যের ভিত্তিতে শার্শা থানার SIS আলমগীর হোসেন সঙ্গীর ফোর্স সহ বাগআছড়া ইউনিয়ন পরিষদের সামনে অভিযান চালিয়ে একজনকে আটক করে। পরে আটককারীর শরীর তল্লাশি চালিয়ে জিন্স প্যান্টের ডান পকেট থেকে 1 কেজি 192.69 গ্রাম ওজনের 10 পিস স্বর্ণের বার উদ্ধার করে, যার আনুমানিক সিজার মূল্য 1,20,00,000 টাকা। সিনিয়র সহকারী পুলিশ সুপার সার্কেল নিশাদ আল নাহিয়ান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়ামান চলছে। সংবাদ পায় যে মাদক আসছে, সংবাদ পেয়ে এসে বাগাছড়া ইউনিয়ন পরিষদের সামনে যায় এবং একজন মানুষকে আটক করে। তাকে দেখতে পাচ্ছেন আমাদের পিছনে। সে জানায় তার কাছে স্বর্ণ আছে, সে মানিকগঞ্জ থেকে বাগাছড়া ডেলিভারির জন্য নিয়ে এসেছিল। স্থানীয় জনগণ এবং সাংবাদিক উপস্থিতিতে আমরা জব্দ করে আমরা থানায় নিয়ে আসি। এখন এটা পরীক্ষা হবে, পরীক্ষা করে সার্টিফিকেট নিয়ে আমরা এটা মামলা নেব।
দিনাজপুরে পার্বতীপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নানা প্রলোভনে প্রায় কোটি টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের 14 সদস্যকে আটক করা হয়েছে। গতকাল উপজেলার হাবড়া ইউনিয়নের ভবানীপুর বাজারে তাদের আটকের পর একটি কক্ষে অবরুদ্ধ করে রাখে স্থানীয় উত্তেজিত জনতা। জানা গেছে, চক্রের মূল হোতা অজয় 6 মাস আগে স্থানীয় কিছু নারী পুরুষকে ব্যবহার করে গরু ছাগল সহ ঘর দেওয়ার কথা বলে অসহায় প্রায় সহস্রাধিক মানুষের থেকে 3000 করে টাকা নিয়ে গা ঢাকা দিলে বিপাকে পড়েন ভুক্তভোগী সহ কর্মীরা। গতকাল ভুক্তভোগীরা একত্রিত হয়ে তাদের আটক করে। বিষয়টি নিশ্চিত করেছেন পার্বতীপুর মডেল থানার ওসি আব্দুল সালাম। 3000 করে টাকা নিছে, আইডেন্টি টিকাটের ফটোকপি নিছে, আবার ছবি নিছে। নেওয়ার পর এরা কাছে তোমাক মশারি দিবে একটা করে প্রথমে, তারপরে দিবে 2টা বকরি দিবে, তারপরে দিবে 20টা হাঁস 20টা মুরগি। এগুলো গরু দেওয়ার জন্য 3000 টাকা নিছি। টাকা নেওয়ার পর সুন্দর হয়ে গেছে। আজকে পাইছি, তার কাছে আমি 3000 টাকা বুঝে নেব। টাকা ফেরত দিবে চাইছে, চাই আমার 3000 টাকা নিছে আর নাই। এই টাকা তো নিয়ে তারা পলাতক হয়েছে, যারা আমার মাকে প্রমাণ দেখাইছে। তো দেখার পর তারা টাকা পাচ্ছে না, যারা এখন সদস্য যারা 14 জন আছে আমার মাকে ধরতেছে। এখন প্রথম দেখায় মনে হতে পারে এটি ভাঙা বা অনেক আগের নির্মাণ কাজের ড্রেনের উপর লাগানো পার্কিং টাইলস। তবে এটি কোনো পুরাতন নির্মাণ কাজের পার্কিং টাইলস নয়। রাজবাড়ির নিম্নমানের সামগ্রী দিয়ে পার্কিং টাইলস সেটিং করার কারণে টাইলসগুলো ভেঙে এবং ফেটে যাচ্ছে। এতে ক্ষুব্ধ স্থানীয় এলাকাবাসী। প্রতিনিধি শেখ মমিনের রিপোর্ট। নিম্নমানের সামগ্রী দিয়ে চলছে নির্মাণ কাজ, আর এই কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে ঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে। বলছি, রাজবাড়ী জেলার গোয়ালন্দ পৌরসভার বাসস্ট্যান্ড থেকে গোয়ালন্দ বাজার পর্যন্ত ড্রেনের উপর পেকিং টাইলস স্থাপনে নির্মাণ কাজের কথা। 2023 সালে 50,86,584 টাকা ব্যয়ে 970 মিটার পেকিং টাইলস স্থাপনের কাজ পান একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। চুক্তি মোতাবেক 3 মাসের মধ্যে কাজ সমাপ্ত হওয়ার কথা থাকলেও 3 মাসের কাজ 1.5 বছরেও শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। শুধু বালি হালকা সিমেন্ট দিয়ে টাইলসগুলো বসাইছে। শুধু বালি দিয়ে তার উপরে সিমেন্ট নিম্নমানের টাইলস শুকিয়ে সিমেন্টের পরিবর্তে বালু ব্যবহার করায় কাজ টেকসই হবে না বলে মনে করেন এলাকাবাসী। এছাড়াও নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় ক্ষুব্ধ এলাকাবাসী চেয়েছেন ঠিকাদারের শাস্তি। 2 নম্বর টাইলস দিয়ে কাজ করাইছে। যেখানে ঠিকাদার আছে সেখানে চুরি আছে, লুটপাট করে এইটা করেছে। এ ঘটনার সত্যতা পেয়ে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের পক্ষ থেকে ঠিকাদার প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিলের সুপারিশ করা হয়েছে। আর পৌর প্রশাসন বলছে, নিম্নমানের সামগ্রী ব্যবহার করে পেকিং টাইলস স্থাপন করায় ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যে কাজগুলো খারাপ করছে সে কাজগুলো আমরা বাতিল করে দিয়েছি অলরেডি, সেই কাজ তুললে পুনরায় নতুন করে করতে হবে। ঠিকাদার কাজ যদি কারেকশন করে দেয় তো ভালো, আর যদি কারেকশন না করে দেয় তাহলে আমরা উপজেলা প্রশাসন থেকে তার এই ঠিকাদারি এই কাজ বাতিলের জন্য আমরা পত্র দিব। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। সিরাজগঞ্জের তারাশে বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল এবং প্রিমিয়াম কোয়ালিটির বোরো ধানের জাত বিনা 25-এর সাথে ব্রি ধান 102 এবং 107-এর প্রায়োগিক পরীক্ষণ মূল্যায়ন এবং চাষাবাদ সম্প্রসারণের লক্ষ্যে প্রান্তিক কৃষকদের নিয়ে মাঠ দিবস হয়েছে। তালুম ইউনিয়নের চাঁদপুর এবং গোমতা বাজারে অনুষ্ঠিত মাঠ দিবসে মোহাম্মদ ফেরদৌস ইকবালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিনার মহাপরিচালক ডক্টর মোহাম্মদ আবুল কালাম আজাদ। গোপালগঞ্জে কোটালীপাড়া উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে 2024-25 অর্থ বছরে ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রজেক্ট মৎস্য অধিদপ্তরের অংশের আওতায় সাতলা বাগদা সাব প্রজেক্ট সুফলভোগীদের মাঝে এস কাভার্ড স্টাইলস রোম ফক্স বক্স বিতরণ করেন গোপালগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান। এ সময় কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মইনুল হক এবং উপজেলা সিনিয়র মৎস্য অফিসার শাহজাহান সিরাজ, উপজেলা সমাজসেবা অফিসার রাকিবুল হাসান শুভ সহ অনেকে উপস্থিত ছিলেন। দেশব্যাপী চলছে বোরো ধান কাটার মৌসুম। এবছর আবহাওয়া অনুকূলে থাকায় বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। তবে সেচ, সার এবং কীটনাশক খরচ বেশি হওয়ায় ভালো দাম না পাওয়ার আশঙ্কা কৃষকদের। এদিকে এই ধান বাজারে উঠলে চালের বাজারের ঊর্ধ্বগতি কিছুটা হলেও সহনীয় হবে বলছেন তারা। প্রতিনিধি আব্দুর রাজ্জাক বাচ্চুর তথ্য ভিডিও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন জুবাইর রহমান।
কুষ্টিয়া সদর উপজেলার ছাইবেরিয়া বিলের এমন সবুজ ধানে ভরা দৃশ্য জেলার প্রায় সব জায়গায়। অনুকূল আবহাওয়া, উন্নত ধানের বীজ, সময়মতো সার ও পানি সরবরাহ পাওয়ায় এবার বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। তবে সার, বীজ ও সেচ খরচ বেশি হয় ভালো দাম না পাওয়ার আশঙ্কা করছেন কৃষক ও জমির মালিকরা। ধান এবার অন্য বছরের চাইতে অনেক ভালো, ক্যানালের পানি পেয়া। যাই হোক, মোটামুটি সারের দামটা যদি এটা কমতো তাহলে আমরা চাষি একটু সাশ্রয় হতাম। সার, কীটনাশক এগুলো আসলে অতিরিক্ত দাম, এই ডিলাররা খুব দাম নিচ্ছে। তবে সরকারের এদিকে একটু নজর দেওয়া দরকার। বছরে আপনার ধানের খুব ফলন ভালো হয়েছে। এই সার, কীটনাশক এগুলো যদি একটু দাম যদি একটু কম হয় তাহলে চাষিরা আরো একটু লাভবান হবে। জেলায় এবার 35,000 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে, আর ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 2,50,000 মেট্রিক টন। ধানের ধরেন সমস্ত কীটনাশকের ওষুধের দাম সবসময় বেশি, এত বেশি হলে আমরা চাষ পাবো। আমার এখন বর্তমান ধরেন যে পরিমাণ পোকা লাগে ধানে, তাতে সেই ধান তো আমার তো বাঁচাতেই হবে। 120 মণ ধান পাবো। ধান খুব ভালো, জায়গাতে কোনো অসুবিধা নাই। আমাদের কীটনাশকের দামটা একটু কমাতে হবে। বোরো ধানের আবাদ প্রায় 1100 বিঘা হয়েছে। সার, তেল এইগুলোর খুব দাম ওষুধের, এই জন্য আমাদের দেখা যায় খরচটা কোনো রকম মেকআপ হবে। ফলন ভালো হয় এবছর কৃষকরা লাভবানের পাশাপাশি চালের বাজারেও স্বস্তি ফিরবে বলে মনে করেন কুষ্টিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই উপপরিচালক। ধানটা যখন পুরা মৌসুম উঠবে তখন এই ধানের মৌসুমের সরবরাহ ফলে তখন হয়তো বাজারে ধানের চাহিদাটা বেশি হবে এবং আশা করা যায় তখন চালের দামটা কমে আসতে পারে। ফলন ভালো হওয়ার কারণটা হচ্ছে যে আসলে এবার আবহাওয়াটা ভালো, শেষের দিকে বৃষ্টি পেয়েছে, ভালো বীজ ব্যবহার করেছে এবং কোনো প্রাকৃতিক দুর্যোগ ছিল না, কোনো রোগ পোকামাকড় ছিল না। অন্যদিকে হচ্ছে যে সার বা অন্য কোনো ঘাটতি ছিল না, যার জন্য কৃষকরা তার পরিচর্যা ঠিকমতো করতে পারছে। এবছর মধ্যস্থভোগীরা যেন ধান মজুত করতে না পারে সেদিকে কঠোর নজরদারি করবে সরকার, এমনটা প্রত্যাশা সংশ্লিষ্টদের। জুবাইর রহমান, মাইটিভি নিউজ। ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের অপরাধে মেহেরপুরে মুজিবনগর উপজেলার ভবেরপাড়া সীমান্ত থেকে 10 জনকে আটক করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ বিজিবি। শনিবার তাদেরকে আটক করে মুজিবনগর বিজিবি ক্যাম্পে নেওয়া হয়। বিজিবি সূত্রে জানা গেছে আটক 10 জনই বাংলাদেশি। এরা হলেন যশোরের সাইফুল ইসলাম মুন্না, তাজউদ্দিন মোল্লা, দেবদাস বিশ্বাস, রূপা বিশ্বাস এবং জয়দেব বিশ্বাস, খুলনার সেজুতি রায় এবং কৌশল্যা, নড়াইলের অর্চনা রানী সরকার এবং তারেক হোসেন এবং সাতক্ষীরার প্রসেনজিৎ দাস। ড্রাম ট্রাক ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে শেরপুরের নলিতা বাড়িতে ঘটনাস্থলে নিহত হয় ইজিবাইক চালক তজুমুদ্দিন। তারা আহত হয় 5 যাত্রী। গুরুতর আহত অবস্থায় ইজিবাইক যাত্রী আফাস উদ্দিনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন চিকিৎসক। পুলিশ এবং স্থানীয়রা জানায় শনিবার পাথর ভর্তি একটি ড্রাম ট্রাক নলিতাবাড়ি হতে যাওয়ার সময় ঢাকা নালিতাবাড়ি মহাসড়কের বাইট কামারি এলাকায় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি ইজিবাইককে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মৃত্যু ঘটে তার। গুরুতর আহত হয় ইজিবাইকের 5 যাত্রী। ময়মনসিংহ নগরীর সাহেব কোয়ার্টার শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্কের অবৈধ স্থাপনা উচ্ছেদে বাধা দেওয়ার প্রতিবাদে এবং অবিলম্বে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ময়মনসিংহের সাধারণ ছাত্র জনতা এবং সচেতন নাগরিকবৃন্দ এই কর্মসূচির আয়োজন করে। কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মহানগর আহ্বায়ক অলিউল্লাহ, সদস্য সচিব নূর মোহাম্মদ আয়াস, জেলা যুগ্ম আহ্বায়ক মাজহারুল রানা, তারেক মাহাদি সহ অন্যান্যরা। যে একটু কোথাও গিয়ে যে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলবে সেরকম একটা জায়গা নেই। সুতরাং আমরা চাই এই জায়গাটাকে একটু উন্মুক্ত রাখার জন্য। এখানে ঝিমিয়ে পড়েছে রাজশাহী মহানগরীর পাড়া মহল্লার মশক নিধন এবং পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম। আজ রোববার সকালে নগরীর লক্ষ্মীপুরের ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজিতে একটি বিশালাকার আবর্জনায় ভর্তি পুকুর অর্ধশত নেতাকর্মীদের নিয়ে পরিষ্কারের নামে রাজশাহী মহানগর যুবদল। এতে নেতৃত্ব দেন মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি। এই পরিচ্ছন্নতা অভিযানে যুবদল সহ বিএনপির অঙ্গ সংগঠন এবং সমাজসেবী সংগঠনও অংশ নেয়। বাংলাদেশ তথা রাজশাহী শহরের পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য আমরা রাজশাহী মহানগর যুবদল উদ্যোগ নিয়েছি। আমাদের এই উদ্যোগে আমাদের অনেক সহযোগী সংগঠন আছে আমাদের সাথে। আমরা প্রায় 150-ও বেশি আমাদের জনবল আছে।
মে দিবস উপলক্ষে র্যালি এবং আলোচনা সভা করেছে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা বিএনপি। শনিবার দলীয় কার্যালয় থেকে একটি র্যালি শেষে ইন্দুরকানী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। এছাড়া বিশেষ অতিথি ছিলেন জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল সালাম বাতেন, সাধারণ সম্পাদক আফজাল হোসেন টিপু, উপজেলা বিএনপির আহ্বায়ক ফরিদ আহমেদ, সদস্য সচিব আলমগীর কবির নান্নু সহ বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। কুড়িগ্রামের নাগেশ্বরীতে যুব উন্নয়ন অধিদপ্তরাধীন টেকআপ দ্বিতীয় পর্যায় শীর্ষক প্রকল্পের আওতায় আইসিটি ট্রেনিং ভ্যানের মাধ্যমে মে-জুন 2025 2 মাস মেয়াদী ভ্রাম্যমাণ কম্পিউটার অ্যান্ড নেটওয়ার্কিং প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। এই সময় উপজেলা নির্বাহী অফিসার শিব্বির আহমেদ, যুব উন্নয়ন কর্মকর্তা ময়দান আলী, উপজেলা আইসিটি অফিসার ATM মাসুদ, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রাজ্জাক সহ অনেকে উপস্থিত ছিলেন। গাইবান্ধার গোবিন্দগঞ্জে ভিন্ন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। উপজেলার দরবস্ত ইউনিয়নের হিন্দু পাড়ার জামায়াতে ইসলামীর আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির ডাক্তার আব্দুর রহিম সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির আবুল হোসেন সরকার সহ সেক্রেটারি মশিউর রহমান, ডাক্তার ATM আজহারুল ইসলাম। সমাবেশ শেষে দরবস্ত ইউনিয়নের 2 নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর অমুসলিম শাখার কমিটি গঠন করা হয়। মেহেরপুরে ঈদুল আজহা পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা হয়েছে। সকালে জেলা প্রশাসকের সভা কক্ষে এই সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম, সদর নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম সহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা। অনুষ্ঠানে নিরাপত্তা জোরদার, পশু হাটের পরিবেশ, জাল টাকা শনাক্তকরণ, ঈদ জামাতে ইমাম নির্ধারণ, সড়কে বেপরোয়া যানবাহন রোধ সহ বিভিন্ন ঈদগার ইমাম নির্ধারণের বিষয়ে আলোচনা করা হয়। সমস্যা সমাধানে পদক্ষেপ গ্রহণের কথা জানান জেলা প্রশাসন। ব্রাহ্মণবাড়িয়া আখড়ায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাক্সি প্রযুক্তির প্রয়োগ এবং সম্প্রসারণ শীর্ষক সেমিনার এবং 2 দিন ব্যাপী প্রদর্শনী উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ বিজ্ঞান এবং শিল্প গবেষণা পরিষদের আয়োজনে সকালে উপজেলা মডেল মসজিদের 2য় তলায় সম্মেলন কক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিসার GM রাশিদুল ইসলাম। সেমিনারে বাংলাদেশ বিজ্ঞান এবং শিল্প গবেষণা পরিষদের সায়েন্টিফিক অফিসার তানভীর আহমেদ ও পার্থপাল উপস্থিত ছিলেন। বিদ্যালয় নয়, পরিবারই সবচেয়ে বড় শিক্ষক। এই বিষয়ে লক্ষ্মীপুরে আন্তঃপ্রাথমিক বিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বিষয়টির পক্ষ নিয়ে জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে লক্ষ্মীপুর টাউন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিতর্কিকরা। বিতর্ক অনুষ্ঠানে জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আতিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক সম্রাট খিসা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা। সিরাজগঞ্জের শাহজাদপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা হয়েছে। সকালে শাহজাদপুর উপজেলা শহীদ স্মৃতি কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইকবাল হোসেন হিরু, সাবেক সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, শাহজাদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আল আমিন হোসেন সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ। সিরাজগঞ্জে উল্লাপাড়া উপজেলা বিএনপির 11 নেতার পদ স্থগিতাদেশ প্রত্যাহার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় বিএনপি নেতারা। দুপুরে উল্লাপাড়া প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় স্থানীয় বিএনপি নেতা হেলাল সরকার, বেলাল হোসেন, মিজানুর রহমান বাবু, হায়দার আলী, সাকওয়াত হোসেন সাবু সহ অনেকে উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা জেলা বিএনপির সভাপতি এবং সাধারণ সম্পাদকের কাছে দ্রুত সময়ের মধ্যে তাদের পদস্থগিতাদেশ প্রত্যাহার করে স্বাভাবিকভাবে রাজনীতি করার সুযোগ করে দেওয়ার অনুরোধ জানান। শেরপুরে চাল কলের মাঠে ক্রিকেট ব্যাট নিয়ে পিটিয়ে হাবিবুর রহমান তালুকদার ওরফে লেমনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং জড়িত সকল আসামির গ্রেফতার ও ফাঁসির শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে। দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে শেরপুর পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনতার ব্যানারে এই মানববন্ধন করা হয়। মানববন্ধনে বক্তারা লেমনকে নৃশংসভাবে হত্যার ঘটনার সঙ্গে জড়িত সকল আসামিকে অবিলম্বে গ্রেফতার এবং আসামিদের দ্রুত বিচার সহ ফাঁসির দাবি জানান।
গাজীপুরে সিভিল সার্জনের দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন করেছে জুলাই আগস্টের আন্দোলনে অংশগ্রহণকারী সাধারণ শিক্ষার্থীরা। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন করেন তারা। মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিপুল পরিমাণ ওষুধ নষ্টের মূল হোতা বর্তমান সিভিল সার্জন ডাক্তার মামুনুর রহমানের বিরুদ্ধে এখনও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সিভিল সার্জনের দুর্নীতির অনিয়ম সরাসরি প্রমাণ হলেও এখনও তিনি বহাল তবিয়তে। আগামী 48 ঘন্টার মধ্যে ঔষধ কাণ্ডে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করা হলে সিভিল সার্জন কার্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করা হবে। টাঙ্গাইলে দ্রুত বিচার আইনে দায়ের করা হয়রানি এবং ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার প্রতিবাদে সাবেক খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকদের সংবাদ সম্মেলন হয়েছে। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক আলী ইমাম তপন এবং বিসিবি নিয়োজিত টাঙ্গাইল জেলা ক্রিকেট কোচ আরাফাত রহমান এই মিথ্যা মামলার মূল কারিগর। সংবাদ সম্মেলনে দ্রুত বিচার আইনে দায়ের করা এই মিথ্যা, হয়রানি এবং ষড়যন্ত্রমূলক মামলা দ্রুত প্রত্যাহারের দাবি জানানো হয়। অন্যথায় এর বিরুদ্ধে টাঙ্গাইল জেলার বর্তমান এবং সাবেক খেলোয়াড়দের নিয়ে একটি দুর্বার আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি জানানো হয় সংবাদ সম্মেলন থেকে। নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে স্থানীয় ব্যবসায়ীরা। দুপুরে ইউনাইটেড প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদের অপসারণের দাবি করেন স্থানীয় ব্যবসায়ী আশরাফ আলী, সাদাত হোসেন এবং লইম সরকার। উপজেলা নির্বাহী অফিসার লাইলা জান্নাতুল ফেরদৌস জানান, এই বিষয়ে কোনো অভিযোগ পায়নি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদ চট্টগ্রামের উদ্যোগে মার্চ ফর প্যালেস্টাইন 39 ব্যানারে বিশাল সমাবেশ এবং মিছিল হয়েছে। গতকাল চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদ চত্বরে মিছিল পূর্ব সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সৈয়দ আনোয়ার হোসাইন তাহের, ইসলামী অধ্যাপক আবু বকর রফিক। সমাবেশে বক্তারা বলেন, ইতিহাসের বর্বরতম হত্যা চলছে ফিলিস্তিনে, যেখানে বাদ যাচ্ছে না নারী, শিশু সহ সাধারণ মানুষ। সকল মুসলিম এক হয়ে এর প্রতিবাদের জন্য আহ্বান জানান বক্তারা। চট্টগ্রাম চন্দনাইশের সুচিয়ার পাঠানডন্ডি গ্রামে সার্বজনীন শ্রী শ্রী গোকেলেশ্বরী কালী বাড়ি পরিচালনা পরিষদের উদ্যোগে 3 দিনব্যাপী নানান ধর্মীয় মাঙ্গলিক আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে মহানামযজ্ঞ। আয়োজিত মহানামযজ্ঞে মঙ্গলদ্বীপ প্রজ্বলন করেন শ্রী শ্রী লোকনাথ রাম ঠাকুর সেবাশ্রমের প্রতিষ্ঠাতা এবং অধ্যক্ষ শ্রী শ্রী অজপানন্দ ব্রহ্মচারী মহারাজ। এ সময় বক্তব্য রাখেন মন্দির পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট আশিস কান্তি চৌধুরী, সোমনাথ চৈতন্য রুদ্রাক্ষ, উৎসব পরিচালনা কমিটির সভাপতি সমীরণ চৌধুরী, সাধারণ সম্পাদক অলোক ভট্টাচার্য, পুরোহিত পুলক ভট্টাচার্য।